দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাধ্যমিকের সিলেবাসের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতাটির প্রত্যেকটি শব্দ ধরে ধরে তার অর্থ এবং সম্পূর্ণ কবিতাটির বিষয়বস্তু আলোচনা নিয়ে আজকের এই ভিডিও। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যে সত্যিই বিশ্বকবি, আফ্রিকা কবিতা যেন তারই প্রামাণ্য দলিল। তিনি বিশ্বকবি বলেই হয়তো বিশ্বের অনেক ভালো মন্দ ঘটনাই তাকে গভীরভাবে নাড়া দিয়ে যেত। এশিয়া মহাদেশের একেবারে দক্ষিণ প্রান্তে বসে তাই তিনি সুদূর আফ্রিকা মহাদেশের সাধারণ মানুষের উপর উগ্র সাম্রাজ্যবাদী শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে কলম ধরতে পারেন। আফ্রিকা সৃষ্টির ভৌগোলিক কারণ, আফ্রিকার ইতিহাস ও সেখানকার মানুষের অন্তরের বেদনাকে তিনি সযত্নে তুলে ধরেছেন এ কবিতার ছত্রে ছত্রে। এটা বিশ্ব মানচিত্র। এই মানচিত্রের যে সবুজ অংশটা, এটা আফ্রিকা মহাদেশ। এই মহাদেশটিকে ভালো করে দেখলেই তোমরা বুঝে যাবে এর চারিদিক জলবেষ্টিত। আফ্রিকা মহাদেশ কিন্তু এই যে অন্যান্য ভূখণ্ডের থেকে এখন বিচ্ছিন্ন দেখাচ্ছে, সৃষ্টির আদি লগ্নে কিন্তু আফ্রিকা বিচ্ছিন্ন ছিল না। এটা মূল ভূখণ্ডেরই একটা অংশ ছিল। এবার দেখে নেব আফ্রিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য। আফ্রিকাতেই প্রথম মানবজাতির উদ্ভব হয়। এজন্য অনেকে আফ্রিকাকে মানবজাতির সূতিকাগার বা আঁতুড়ঘর বলে থাকেন। বিগত 500 বছর ধরে ইউরোপীয় বণিক ও ঔপনিবেশিকদের দ্বারা আফ্রিকার প্রাকৃতিক ও মানব সম্পদ লুট হতে থাকে। আধুনিক বিশ্বের সবচেয়ে অনুন্নত ও পিছিয়ে পড়া মহাদেশ এই আফ্রিকা। দীর্ঘ লড়াই ও সংস্কারের মাধ্যমে 1950 থেকে 60 খ্রিস্টাব্দের এই যে মধ্যবর্তী সময়ে সমগ্র আফ্রিকা মহাদেশ ধীরে ধীরে স্বাধীনতা অর্জন করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন থেকে নোটিফিকেশন অল করে রেখো। কবিতাটি সম্পর্কে যে কোনো মতামত বা প্রশ্ন থাকলে তোমরা নির্দ্বিধায় নিচের কমেন্ট সেকশানে আমাকে লিখে জানাতে পারো। আমি চেষ্টা করব তার উত্তর দিতে। তো এখন চলো আমরা কবিতাটার মূল বিষয়বস্তুতে আসি। আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথের পত্রপুট কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে, যদিও এটি প্রথমে একটি সাময়িক পত্রিকায় প্রকাশ পায়। পরবর্তীতে কবি এটাকে পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত করেন। আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, উদ্ভ্রান্ত শব্দটির অর্থ ব্যাকুল বা জ্ঞানহারা। সেই আদিম যুগটিকে বলা হচ্ছে জ্ঞানহারা। স্রষ্টা মানে যিনি সৃষ্টি করেন, কে তিনি? স্বয়ং ঈশ্বর। নিজের প্রতি অসন্তোষে, নিজের প্রতি অসন্তুষ্টের ভাব, অখুশির ভাব নিয়ে কি করছিলেন? নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত, নষ্ট করছিলেন। আমরা কোনো জিনিস যখন বানাতে যাই, তখন সেই জিনিসটা যতক্ষণ না সম্পূর্ণভাবে আমাদের মনের মতো হয়, ততক্ষণ আমরা জিনিসটাকে আবার নষ্ট করে ফেলি। একটা লেখা লিখতে যাচ্ছি, না ঠিক মনের মতো হলো না, কেটে দিলাম। আবার লিখলাম, আবার ঠিক পছন্দ হলো না, মুছে ফেললাম। এইভাবে তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে পরমেশ্বর আমাদের এই পৃথিবীকে তৈরি করছেন। ঠিক সেই রকম রুদ্র সমুদ্রের বাহু, ভয়ঙ্কর সমুদ্রের হাত প্রাচী ধরিত্রীর বুক থেকে, প্রাচী শব্দটির অর্থ হলো পূর্ব দিক, ধরিত্রীর পূর্ব ভাগ থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। আফ্রিকাকে পৃথিবীর পূর্ব অংশের থেকে বিচ্ছিন্ন করে দিল, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়। বনস্পতি বলতে এখানে বড় বড় গাছগুলোকে বোঝানো হয়েছে। সেই বড় বড় গাছের নিবিড় মানে ঘন পাহারায়। এই বড় বড় গাছগুলো যেন নিবিড়ভাবে, অত্যন্ত ঘন ঘনভাবে অবস্থান করে আফ্রিকাকে পাহারা দিচ্ছে।
কৃপণ আলোর অন্তঃপুরে। কৃপণ মানে কিপ্টে, এক কথায় সেই কৃপণ আলোর অন্তঃপুর। অন্তঃপুর মানে ভেতরে, অন্তঃস্থলে। কেন কৃপণ আলো? এত বড় বড় গাছ চারিদিকে, যে আফ্রিকার এখনও এমন অনেক ভূখণ্ড আছে যেখানে সূর্যের আলো আজ পর্যন্ত পৌঁছয়নি। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য। সেই রকম পরিবেশে নিভৃত অর্থাৎ নির্জন অবকাশে, মানে ছুটিতে বা ফুরসতে তুমি সংগ্রহ করছিলে। কি সংগ্রহ করছিলে, কি জোগাড় করছিলে? দুর্গমের রহস্য। দুর্গম শব্দটির অর্থ যেখানে পৌঁছানো খুব কঠিন, যেখানে সহজে পৌঁছানো যায় না, তার প্রতি যে একটা অজানা ভাব, একটা রহস্য আমাদের মধ্যে তৈরি হয়, ঠিক সেটাকে যেন তুমি সংগ্রহ করছিলে। চিনছিলে জল, স্থল, আকাশের দুর্বোধ সংকেত। তুমি বুঝে নিচ্ছিলে, যেহেতু তুমি সদ্য সৃষ্টি হয়েছ, তখন একটা শিশু যেমন জন্মের পর আস্তে আস্তে সেই প্রকৃতি, পরিবেশ, পৃথিবী, তার আপন জনগুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করে, তুমিও যেন সৃষ্টির পরে ঠিক এইভাবে জল, স্থল, আকাশ, এদের যে দুর্বোধ, দুর্বোধ বলতে যেটা সহজে বোঝা যায় না, তার যে সংকেতগুলো, যে ইঙ্গিতগুলো, সেগুলো তুমি বুঝে নিচ্ছিলে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। প্রকৃতির দৃষ্টি অতীত বলতে যে জাদুটা প্রকৃতির দৃষ্টিরও বাইরে, প্রকৃতির দৃষ্টিও সেখানে পৌঁছচ্ছে না, সে তোমার মনের মধ্যে মন্ত্র জাগাচ্ছিল। তোমার যে চেতনাতীত মন, জ্ঞানকে অতিক্রমকারী যে মন তোমার, সেই মনের মধ্যে মন্ত্র জাগাচ্ছিল। বিদ্রূপ করছিলে ভীষণকে। বিদ্রূপ শব্দটির অর্থ হলো ব্যঙ্গ। যে ভয়ঙ্কর অবস্থা, তাকে যেন তুমি ব্যঙ্গ করছিলে বিরূপের ছদ্মবেশে। বিরূপ বলতে অসুন্দরকে বোঝানো হয়। ছদ্মবেশ শব্দটির অর্থ হলো নিজেকে গোপন রাখার জন্য যে পোশাকটা পরা হয়। বিরূপের ছদ্মবেশে, অসুন্দরের ছদ্মবেশে সেই ভয়ঙ্কর অবস্থাকে তুমি ব্যঙ্গ করছিলে, সেই ভীষণকে তুমি ব্যঙ্গ করছিলে। শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্ধুবি নিনাদে তুমি কি করছিলে? শঙ্কা অর্থাৎ ভয়, তাকে হার মানাতে চাচ্ছিলে। আপনাকে উগ্র করে, নিজেকে নিষ্ঠুর করে দিয়ে বিভীষিকার প্রচণ্ড মহিমায়, বিভীষিকা বলতে ভয়ঙ্কর যে অবস্থা, তাকে ঠিক সেই রকম ভয়ঙ্কর রূপ ধরে, আর কি, তাণ্ডবের দুন্দুবি নিনাদে। তাণ্ডব শব্দটির অর্থ হল উদ্দাম নৃত্য বা ভয়ঙ্কর কাজকর্মকে তাণ্ডব বলা হয়। দুন্দুবি শব্দটির অর্থ হলো জয় ঢাক, আর নিনাদ শব্দটির অর্থ হলো শব্দ। যুদ্ধের আগে যে দামামা বাজানো হয়, দুন্দুবি বাজানো বলছে, তার আওয়াজে তুমি যেন যে ভয়ঙ্কর নিষ্ঠুর বিভীষিকা, তাকেও চাইছিলে হার মানাতে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে পরিচিত ছিল তোমার মানব রূপ। কবি এতক্ষণ আফ্রিকা সৃষ্টির কথা বললেন। আফ্রিকার মধ্যে যে ভয়ঙ্কর অবস্থা, আফ্রিকার যে দুর্গমতা, সেটা তুলে ধরলেন। এবার তিনি এই ভয়ঙ্কর চেহারার মধ্যে মানবিক রূপটাকে দেখতে পাচ্ছেন। তিনি বলছেন কি, হায় ছায়াবৃতা। ছায়াবৃতা শব্দটির অর্থ ছায়া দ্বারা আবৃত, ছায়া দিয়ে ঢাকা। যে আমি আগেই বলেছি যে আফ্রিকার এখনও বিস্তৃত অংশ আছে গভীর বনভূমিতে ঢাকা, যেখানে আজ পর্যন্ত সূর্যের আলো পৌঁছয়নি। তাই আফ্রিকাকে কবি বলছেন ছায়াবৃতা। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। তোমার এই দুর্গমতা, এই যে কালো ছায়ায় ঢাকা পরিবেশ, এর মধ্যে তোমার যে সুন্দর মন আছে, একটা মনুষ্যত্ব আছে, তোমার যে মানবিক চেহারা, তোমার এখানেও যে প্রচুর মানুষ, প্রচুর প্রাণ আছে, সেটা আবৃত ছিল, ঢাকা ছিল। অপরিচিত ছিল তোমার মানব রূপ,
উপেক্ষার আবিল দৃষ্টিতে। একদিন ধরে সেই মানব রূপটা আমাদের কাছে অপরিচিত ছিল। কেন? কারণ আমরা তোমাকে চিরকাল অগ্রাহ্য করে এসেছি, উপেক্ষা করে এসেছি। উপেক্ষা শব্দটির অর্থ হলো অগ্রাহ্য বা তাচ্ছিল্য। তার আবিল দৃষ্টিতে, আবিল মানে অস্বচ্ছ। আমরা যাকে উপেক্ষা করি, দেখবে তোমরা কোনো জিনিসকে আমরা যখন উপেক্ষা করি তখন সেই জিনিসটার দিকে ভালো করে আমাদের নজর পড়ে না। তাই আফ্রিকার মানবিক রূপ আমাদের চোখে পড়েনি। এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। ওরা এলো। কারা এলো? যে ইউরোপীয় শক্তিগুলো যারা নিজেদের সভ্য বলে পরিচয় দেয়, তারা এবার আফ্রিকার সন্ধান পেল। আফ্রিকার এই মানুষগুলোকে তারা ধরে নিয়ে গেল, নিজেদের দেশে দাস হিসাবে কাজে লাগালো। আফ্রিকার মানুষগুলোর উপর অত্যাচার করলো, আফ্রিকার প্রাকৃতিক সম্পদকে লুট করলো। সেই ইতিহাসকে কবি এখানে তুলে ধরছেন। তাই বলছেন কবি, ওরা এলো লোহার হাতকড়ি নিয়ে, তোমাদেরকে লোহার হাতকড়া পরিয়ে ওরা বন্দি করবে। নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এই যে আফ্রিকার গহন অরণ্যে যে সমস্ত বুনো জীবজন্তু, নেকড়ে, হায়নারা বাস করে, তাদের থেকেও এই সমস্ত সাম্রাজ্যবাদীদের নখ আরও বেশি তীক্ষ্ণ, ভয়ঙ্কর। এলো মানুষ ধরার দল, ওরা মানুষ ধরতে এলো। গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। ওরা অহংকারী, ওরা নিজেদের সভ্য বলে পরিচয় দেয়। ওদের শিক্ষা, দীক্ষা, প্রাচুর্য আর সভ্যতার অহংকার এতটাই প্রকট যে তারা অন্ধ। তারা মানুষকে মানুষ বলে বিবেচনা করে না। সভ্যের বর্বর লোভ, তথাকথিত যে সভ্য জাতি, ইউরোপীয় জাতি, সাম্রাজ্যবাদী জাতি, তাদের যে অসভ্য লোভ, নির্মম লোভ, নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। কি করল? তাদের ভেতরকার যে নির্লজ্জ অমানবিকতা আছে, লজ্জাহীন, যে মনুষ্যত্বহীন তাদের যে চরিত্র, সেটাকে তারা নগ্ন করল, উলঙ্গ করে দিল সকলের সামনে। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্তে অশ্রুতে মিশে। তোমার যে ভাষাহীন, তুমি কথা বলতে পারো না, তুমি কোনো কিছু প্রকাশ করতে পারোনি, এই ভাষাহীন, প্রকাশহীন যে কান্না, তোমার ক্রন্দন শব্দটির অর্থ হলো কান্না, সেটা বাষ্পাকুল অরণ্য পথে, অর্থাৎ চোখের জলে ভেজা বন জঙ্গলের রাস্তায় পঙ্কিল হলো ধূলি, ধুলোকে ভিজিয়ে দিল তোমার এই চোখের জল। পঙ্কিলও হলো, পঙ্কিল বলতে পাঁক বা কাদা হয়ে গেল তোমার রক্তে অশ্রুতে মিশে। রাস্তার ধুলোগুলো তোমার চোখের জলে আর রক্তে মিশে কাদা হয়ে গেল। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সেই দস্যুরা, সেই সাম্রাজ্যবাদী শক্তি, তাদের পায়ে যে কাঁটা মারা জুতো, তাদের জুতোর তলায় কাঁটা মারা আছে, সেই জুতো দিয়ে তোমাদেরকে পিষে দিত, এই দেশের মানুষজনকে পিষে দিত তারা। তার ফলে কি হলো? তোমার রক্তে আর অশ্রুতে মিশে যে কাদা, সেই ভয়ঙ্কর কাদার পিণ্ড তাদের জুতোতে লেগে গেল, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তুমি চিরদিন উপেক্ষিত ছিলে, অপমানিত ছিলে, এটাই তোমার ইতিহাস। আর সেই ইতিহাসে এই সাম্রাজ্যবাদী অমানবিক শক্তি কী করল? চিরকালের জন্য দাগ দিয়ে গেল, তাদের চিহ্ন রেখে গেল। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। সমুদ্র পারে বলতে এখানে ইউরোপকে বোঝানো হয়েছে। এই যে সাম্রাজ্যবাদী যে সমস্ত শক্তি, তাদের দেশ ইউরোপ, সেই ইউরোপে সেই সময় যখন আফ্রিকার উপর অত্যাচার ঘটছে, সেই সময় তাদের দেশে কি অবস্থা? তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা। সেখানে মানুষ সবাই স্বাভাবিক জীবনযাপন করছে, তারা ধর্মাচরণ করছে, তাদের ওখানে শান্তি বিরাজ করছে। সকালে সন্ধ্যায়
দয়াময় দেবতার নামে তারা পূজার ঘণ্টা বাজাচ্ছিল। তারা ঈশ্বরের সাধন ভজনে রত হয়েছে, অথচ আফ্রিকার উপরে এইভাবে অত্যাচার ঘটছে। শিশুরা খেলছিল মায়ের কোলে, একেবারে সুন্দর একটা পরিবেশ। যখন শিশুরাও খেলে ধুলে বেড়াচ্ছে, কোথাও কোনো ভয় নেই, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। কবিরা কী করছিলেন? তাদের যে সঙ্গীত রচনা করছিলেন, সেখানেও সুন্দরের আরাধনা শোনা যাচ্ছিল, সুন্দরের পূজা করছিলেন। আমরা জানি কবি সাহিত্যিকরা সুন্দরের পূজারী, তাই তারা কি করছিলেন? সেই সময় সুন্দরের উপাসনা করছিলেন, যত সৌন্দর্য তাদের, সেই সব তাদের সৃষ্টিতে তুলে ধরছিলেন। অথচ আফ্রিকা উপেক্ষিতায় থাকলো। এবার আসছি কবিতার একেবারে শেষ অংশে। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস। কবি বলছেন, আজকে যখন পশ্চিম দিগন্তে অর্থাৎ পশ্চিম দিকের আকাশে প্রদোষকাল মানে সন্ধ্যাবেলা, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, সন্ধ্যাকালীন যে ঝোড়ো বাতাস, তাতে দম বন্ধ হয়ে আসছে। যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, যখন গোপন গুহার মধ্যে থেকে হিংস্র পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। তাদের যে হিংস্র ডাক, সেই ডাকের মধ্যে দিয়ে তারা দিনের শেষ ঘোষণা করল। এই রকম সময়ে কবি প্রার্থনা করছেন কাকে? কবি বলছেন, এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব মানবতার বার্তা এবার চারিদিকে ছড়িয়ে দিতে চাইছেন। তিনি যুগান্তের কবিকে প্রার্থনা করছেন, যে কবি নতুন যুগের কথা বলবে। এই অন্ধকার সময়ের অবসান ঘটে আসবে এক ভালো দিন, সাম্রাজ্যবাদী শোষণমুক্ত একটা স্বাধীন স্বপ্ন সাধারণ মানুষ দেখতে পাবে, এই আফ্রিকাবাসী দেখতে পাবে। সেই রকম শুভ দিনের সূচনা করতে চাইছেন রবীন্দ্রনাথ। তাই তিনি যুগান্তের কবির আগমনকে প্রার্থনা করছেন। তিনি বলছেন, আসন্ন সন্ধ্যার অর্থাৎ যে সন্ধ্যা নেমে আসছে, তার শেষ রশ্মিপাতে, তার যে শেষ আলোটুকু যখন পতন ঘটছে, সেই রকম সময়ে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। যে নারীর মূর্তি কল্পনা করা হয়েছে এই আফ্রিকাকে, সে মান সম্মান হারিয়েছে। সেই মানহারা মানবীর দরজায় দাঁড়িয়ে কবি ক্ষমা প্রার্থনা করতে বলছেন। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। হিংস্র শব্দটির অর্থ হলো হিংসাত্মক, আর প্রলাপ হলো অর্থহীন কথাবার্তা। আমরা এতদিন ধরে যে সমস্ত হিংসাত্মক অর্থহীন কথাবার্তা বলে এসেছি, তার মধ্যে এই সভ্যতার শেষ পুণ্যবাণী হোক কোনটা? আমাদের ক্ষমা করো বলা, আফ্রিকার কাছে ক্ষমা প্রার্থনা করা, যাতে এই ভয়ঙ্কর অবস্থার অবসান ঘটে, গোটা পৃথিবী একযোগে আফ্রিকার পাশে দাঁড়াতে পারে, আফ্রিকার উপর ঘটে চলা নির্যাতন অবিচারের প্রতিবাদে মুখরিত হতে পারে। কবি কবিতার শেষ অংশে এটাই প্রার্থনা করেছেন। আশা করি তোমাদের সামনে কবিতাটি যথাযথভাবে আমি তুলে ধরতে পেরেছি। সকলে ভালো থেকো, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।